ইউক্রেন ইস্যুতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ, অর্থাৎ দুনিয়াব্যাপী যে গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ যেটা হচ্ছে, এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান কিন্তু ভারত। একেবারে সবচেয়ে লাভবান কিন্তু ভারত। ডোনাল্ড ট্রাম্প এখন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে। সেখানে নানা রকম মেরুকরণ হচ্ছে। আগে আমেরিকাকে গ্যারান্টিড একটা মনে করা হতো, নিরাপত্তা রক্ষী হিসাবে এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মনে করত। আমেরিকার আমব্রেলার নিচে তারা নিরাপদে থেকে তারা নানা রকম সবক দিত সারা দুনিয়াকে। আর পৃথিবীর অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোকে তারা মানুষ মনে করতো না। যেমন এই যে ভারতকে, এই ইউরোপীয় দেশগুলো কিন্তু বস্তুত ভারতকে কখনোই গণ্য করে নেই, তারা কখনো পাত্তাই দেয় নেই। এটাই কিন্তু অনেকটা এই ভারতের সাথে রেসিস্ট সুলভ আচরণ করত। তো এখন এই নানা রকম গণ্ডগোল গ্যাঞ্জাম এবং এই যে এই মেরুকরণ, এর মধ্যে সবচাইতে লাভবান হলো ভারত। কিভাবে দেখেন যে এই আমেরিকা এবং ইউরোপের এই গণ্ডগোল গ্যাঞ্জামের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত নেতারা কিন্তু ভারতে চলে আসছে এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে তারা আগামী বছর বা এই বছরের মাঝামাঝি এরকম কি জানি একটা সিদ্ধান্ত নিয়েছে যে অবাধ বাণিজ্য হবে, এদের মধ্যে শুল্কমুক্ত টাইপের কি জানি বাণিজ্য হবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এখন তাদের সবচাইতে বড় ব্যবসায়িক পার্টনার হিসাবে ভারতকে বেছে নেওয়ার তারা চিন্তাভাবনা করছে, যেটা নাকি তারা আগে ওই যে চায়নাকে করছিল। তারা কিন্তু এখন চায়না থেকে শিফট করে এখন ভারতে নিয়ে আসার চিন্তাভাবনা করছে। কারণ অলরেডি পশ্চিমা বিশ্ব, খোদ আমেরিকা তো বটেই, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও বুঝে গেছে যে চায়নাকে তারা ফেভার করতে তাদের সাথে ব্যবসা বাণিজ্যের উন্নতি করতে চায়না এমন এক পর্যায়ে চলে গেছে যে আগামী দিনে চায়না পরাশক্তি হয়ে আমেরিকাটাও তো মানবিকভাবে হলেও এবং একই সঙ্গে একই সভ্যতার ধারক বাহক হিসেবে ইউরোপিয়ানদের সাথে অনেকদিন ভালো সম্পর্ক রাখছে, প্রায় 80 বছর ধরে, তাই না? কিন্তু চায়না তো ভিন্ন জিনিস, সে তো এই ধরনের সম্পর্ক রাখবে না। সে তো সোজাসুজি তাদের উপরে আধিপত্য এবং উপনিবেশের মতো চিন্তাভাবনা করবে। তো ইউরোপিয়ানদের মনে হয় এই বুঝটা মাথায় আসছে। কারণ আফটারঅল চায়না তো আর গণতান্ত্রিক দেশ না। অর্থাৎ তাদের একটা বিকল্প একটা দেশ দরকার, যাদের সাথে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের অর্থনীতি ঠিকঠাক রাখতে পারে। তো বিকল্প হিসাবে তারা এই ভারতকে বেছে নিয়েছে। কারণ ভারত হলে একটা এখন প্রমিসিং কান্ট্রি। তাদের যে বার্ষিক যে গ্রোথ রেট, এটা কিন্তু এখন আমি যতটা জানি 7-এর উপরে, এমনকি অনেক সময় 8ও ছাড়ায়। অন্যদিকে চায়নার যে গ্রোথ রেট, এটা কিন্তু এখন নিম্নগামী। ভারতের আছে বিশাল জনশক্তি, বিশাল বাজার এবং যুবশক্তি, অর্থাৎ এখন, এবং একই সঙ্গে তারা গণতান্ত্রিক দেশ, তাই না? সুতরাং লুক্রেটিভ জায়গা হিসাবে এখন এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই ভারতের দিকে মুখ ফেরাচ্ছে এবং না ফিরিয়ে তাদের উপায়ও নাই। ডোনাল্ড ট্রাম্প তো এখন হুমকি দিয়েছে কি, ট্যারিফ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মালামাল এখন আমেরিকায় গেলে সেখানে ট্যারিফ বসাবে। কিন্তু একটা জিনিস আমি এবার বুঝছি না, ইউরোপের মালামাল যদি আমেরিকায় ঢুকতে ট্যারিফ দিবে বলে হুমকি দেওয়াতে আমেরিকার সাথে তাদের বাণিজ্য যদি বিঘ্নিত হয়, তাহলে সেটা ভারতের সাথে কীভাবে উন্নয়ন হবে? কারণ ইউরোপীয় ইউনিয়নে উৎপাদিত পণ্য ভারতে শুল্কমুক্তভাবে যদি ঢোকে, সেটা কি আসলে বাজার পাবে? কারণ এগুলো তো ব্যাপক দামি, অর্থাৎ এর মূল্য তো বেশি। ভারতীয় যে ক্রেতা, তাদের মধ্যে কয়জনই অ্যাফোর্ড করতে পারবে? যদিও অবশ্য আছে অনেক, কিন্তু তাহলেও সেটা তো আমার মনে হয় যে কি হবে কি জানি। অর্থনীতির ব্যাপার স্যাপার এত আমি আসলে ভালো বুঝি না। তবে আমার কাছে যেটা মনে হয় যে এতদিন যে প্রোডাকশানগুলো চায়না এই ইউরোপীয় ইউনিয়নকে সাপ্লাই দিত, সম্ভবত সেই পণ্যগুলো যাতে ভারত তৈরি করে ইউরোপে সাপ্লাই দিতে পারে, এই ধরনের মেরুকরণ করতে চাচ্ছে মনে হয় ইউরোপীয় ইউনিয়ন। আমার কাছে সেটাই মনে হয়। আমি এদিকে আবার দেখলাম যে এই যে ইউরোপীয় ইউনিয়ন এই সবাই মিলে প্রতি বছর 2024 সালের হিসাব যেটা আমি দেখলাম, প্রায় $750 বিলিয়ন পণ্য আমেরিকাতে রপ্তানি করছে।
আর আমেরিকা থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো টোটাল $350 বিলিয়ন মতো আমদানি করছে। তাহলে কি $400 বিলিয়ন ঘাটতি না? $400 বিলিয়ন তো ঘাটতি। তো যেহেতু বিশাল ঘাটতি, অর্থাৎ আমেরিকার ঘাটতি আর কি, তো যেহেতু বিশাল ঘাটতি আর ডোনাল্ড ট্রাম্প এখন এইটাকে করতে চায়, মিটিগেট করতে চায়, এই জন্য ট্যারিফ বসাবে। খেয়াল করে দেখেন যে তারা গণ্ডগোল গ্যাঞ্জাম করছে, এখন সারা পৃথিবীর প্রভাবশালী যে গোষ্ঠী বা দেশ তারা সবাই এখন ভারতকে চায়। ইউরোপীয় ইউনিয়নও ভারতকে চায়, আমেরিকাও ভারতকে চায়, ভারতকে পাশে চায়, রাশিয়াও ভারতকে পাশে চায়। মজার বিষয় হচ্ছে যে চায়না আমরা এতকাল শুনে আসছে এই ভারতের সাথে প্রচণ্ড শত্রুতা, এই সীমানা নিয়ে, এই চায়নাও এখন ভারতকে চায়। যে কারণে এই কিছুকাল আগে তাদের যে সীমানা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম তো বন্ধ হয়ে গেছেই, এই গত 2-4 দিন আগেও তারা অন্য কোন সীমান্তে জানি কি গণ্ডগোল গ্যাঞ্জাম ফেসাচ্ছিল, এরা মিটিং বসে বলে যে আমরা এটা সমাধান করে ফেলবো, আমরা আর এই গণ্ডগোল গ্যাঞ্জাম ফেসাদের মধ্যে নাই। অর্থাৎ চায়নাও বিশ্ব পরিস্থিতি বুঝে, ভাবচক্কর বুঝে তারাও কিন্তু এখন ভারতকে কাছে টানছে। অর্থাৎ সারা পৃথিবীতে যেখানে যত গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ হচ্ছে না, লাভবান হচ্ছে কিন্তু ভারত। এখন প্রত্যেকেই ভারতকে তাদের পাশে চায়। ইউরোপীয় ইউনিয়ন তো অলরেডি চলে আসছে, দেরি করে নাই। অর্থাৎ অন্য কেউ বেশি মাখামাখি ভারতের সাথে করার আগে ইউরোপীয় ইউনিয়ন আগে গিয়ে, মানে আগে এসেই আসলে ভারতের সাথে সখ্যতা করার জন্য একেবারে লাইন দিয়ে চলে আসছে। আর আমেরিকার সাথে ভারতের সম্পর্ক তো এমনিও ভালো হয়ে গেছে, তাই না? এবং খুব তাড়াতাড়ি দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প এই ভারতে চলে আসবে। আমার তো মনে হয় যে মার্চ মাসে, মনে হয় নাকি এই মাসেই। আর ওদিকে রাশিয়ার সাথে তো ভারতের সম্পর্ক চিরকালই ভালো। বিশেষ করে এই ইউক্রেনের যুদ্ধের সময় ভারত রাশিয়াকে অর্থনৈতিকভাবে ব্যাপক সাহায্য করছে না। তাদের তেল গ্যাস বিক্রির উপরে নিষেধাজ্ঞা ছিল, এই সমস্ত নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার করে ভারত তাদের দেশের তেল গ্যাস এনে ওই তেল গ্যাসই আবার বিক্রি করছে ইউরোপে, ওই তেল গ্যাসই আবার বিক্রি করছে আমেরিকাতে। তো অতএব এখন সারা পৃথিবী যারা নাকি খুব ইন্টারেস্টিং ব্যাপার কি এটা, আমি এই ভালো করে নজর টজর করে দেখি, সবাই এখন নরেন্দ্র মোদী। খালি বিপরীতমুখী হলে আমাদের এই ছোট্ট বাংলাদেশ, তাই না? কারণ বাংলাদেশের মানুষ তো ধর্মান্ধ, তারা তো ধর্মীয় ভাবা বেশ ছাড়া আর তো কিছু তারা দেখে না, তাদের নজরে পড়ে না। দেখেন, আমি ভারতের ভক্ত এরকম না, আমি নিজেও বেসিক্যালি ভারতকে এত পছন্দ করি না। বিশেষ করে ভারতের মানুষের আচার আচরণ, চাল চলন আমার কাছে ভালো লাগে না। কিন্তু ভাই, রিয়ালিটিকে তো আমি অস্বীকার করতে পারি না। আমি নিজেই দেখতে পাচ্ছি যে সারা দুনিয়া এখন ভারতকে কাছে পাওয়ার জন্য টানাটানি করছে। আমি যেটা দেখতে পাচ্ছি, বাস্তবে যেটা ঘটছে, ভাই সেটা তো আমাকে বলতেই হবে। আমি এখন ভারতকে পছন্দ করি বা না করি, তাই না? এবং মজার বিষয় হচ্ছে এই যে ভারতকে তো ব্যাপকভাবে বাংলাদেশের মানুষ ঘৃণা করে, তাই না? কিন্তু তারপরেও দেখেন যে ব্যাপকভাবে ঘৃণা করলেও আপনারা যদি একটু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নতির গ্রাফটা আপনারা দেখেন সেই স্বাধীনতার পর থেকে, আপনারা দেখবেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধি তখনই সবচাইতে বেশি হয়েছে যখন বাংলাদেশের কোনো সরকারের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল। তখন আমি আপনাদেরকে একটা কুইজ দিতে পারি। আপনারা গুগলে অথবা চ্যাটজিপিটিতে গিয়ে আপনারা একটা প্রশ্ন করবেন যে হোয়াট ইজ দ্য জিডিপি রেট অফ বাংলাদেশ ফ্রম 1971 to 2024, অর্থাৎ বার্ষিক যে গ্রোথ রেট একেবারে সেই স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনারা দিবেন। আপনারা দেখবেন যে এই সময়ে একেবারে স্টিডিলি, একেবারে স্মুথলি যে গ্রোথ রেটটা, এটা কিন্তু সর্বশেষ এই যে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে যে 2024 সালে যে পতন ঘটল না, এই সময়ে দেখবেন যে একমাত্র 2020 সালের ওই কোভিড-19 ওই ঘটনার কারণে গ্রোথ রেট 3.5% হয়ে গেছিলো। বাট অল অ্যালং 6-এর উপরে ছিল, এটা 7-এর উপরে বেশি দিন ছিল এবং একটা পর্যায়ে 8% ছাড়িয়ে গেছিলো।
এবং কখনোই আপনার 6.5-এর নিচে বা প্রায় 7-এর কাছাকাছি, তার নিচে কিন্তু ছিল না। অথচ এর আগে যত সরকার ছিল যাদের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল না, দেখবেন যে অলওয়েজ প্রায় 5%, কদাচিৎ 6% এরকম, আবার অনেক ক্ষেত্রে 3%-এও নেমে গেছে। বাট এই ভারতের সাথে যতদিন সম্পর্ক ভালো ছিল না, কখনোই কিন্তু 6%-এর নিচে গ্রোথ রেট নামেনি। এবং এই কারণেই কিন্তু ওই যে এখন ওই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বা যারা বলে না যে আমরা কারো চোখ রাঙ্গানি, মানে কারো মানে প্রেসক্রিপশনে আমাদের দেশ চলবে না, আমি জানি না এগুলো দিয়ে তারা কি বোঝাতে চায়, কার কি প্রেসক্রিপশনে দেশ চালায়। কিন্তু দেখবেন যে এরা যতই বলে যে শেখ হাসিনা কি, আমি শেখ হাসিনার গুণগান গাচ্ছি না, আমি ফ্যাক্ট বলতেছি। আপনারা নিজের একটু সার্চ করে দেখবেন, আমি কিন্তু ফ্যাক্ট বলতেছি, আমি কিন্তু শেখ হাসিনার গুণগান গাচ্ছি না। শেখ হাসিনার আমলে এই যে মানুষজন, এই যে মানুষের আয় উপার্জন ছিল, তারা বাজার সদা করতে পারতো, তারা অন্তত না খেয়ে মারা যেত না, রাস্তাঘাটে নিরাপদে চলতে পারতো। কেন? কারণ মানুষের আয় উপার্জন ছিল, তাহলে তো সে তো আর চুরি ডাকাতি করবে না, তাই না? এবার এটা কিভাবে সম্ভব হয়েছিল? এই যে এই যে গ্রোথ রেট, এই গ্রোথ রেট অর্থাৎ জিডিপির রেটটা এরকম ছিল বলে, অর্থাৎ মানে জিডিপির রেট যদি ভালো থাকে এবং জিডিপি যদি ভালো থাকে, এর মানে কি? মানে দেশের জনসাধারণের আয় উপার্জন আছে, কাজকাম আছে, চাকরি বাকরি আছে, অর্থাৎ তাদের তো আর ওই 2 নম্বরই হয়েতে, অর্থাৎ চুরি চামারি ডাকাতি এগুলো করার তো দরকার নেই। আমরা জানি যে এই 16 বছরে শেখ হাসিনার আমলে ব্যাপকভাবে তাদের নেতারা এবং সরকারি কর্মকর্তারা ব্যাপকভাবে লুটপাট করছে, আমরা এটাও জানি। কিন্তু এত কিছুর পরেও কিন্তু এই যে জিডিপির রেট কিন্তু একেবারে অত্যন্ত ভালো ছিল এবং মানুষের আয় উপার্জন ছিল, চাকরি বাকরি ছিল, এত চুরি চামারির পরেও। এবং এখন দেখবেন যে এই যে 2025 সালে না, দেখবেন যে এইটা 3-এর নিচে নেমে যাবে। এবং এরপরে এই 2025 সালের শেষের দিকে যদি ইলেকশন হয়ও, যারাই ক্ষমতা আসুক, এই 6% আবার গ্রোথ রেটে নিতে এদের বহুত কাঠখড় পোয়াতে হবে। এবং আসলেই পারবে কিনা জানি না। ভারতের সাথে যদি শত্রুতা ভাবাপন্ন সম্পর্ক বজায় রাখে তো তো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমি আসলে যেটা মানে সাম্প্রতিক একটু খোঁজখবর নিচ্ছি, আমি দেখি আরে ওই ইউরোপ, আমেরিকা, রাশিয়াকে কেওয়াস করে, মাঝখান দিয়ে এই ভারতের কদর বাড়ে। ভারতকে নিয়ে এখন সারা পৃথিবী টানাটানি করছে, প্রত্যেকেই ভারতকে তাদের কাছে পেতে চায়, প্রত্যেকেই ভারতকে কাছে পেতে চায়। আর ভারতের রাজনীতিবিদরা তো সে না, তারা তো সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চায় এবং তাদের সেই সামর্থ্য আছে। কিন্তু সবাইকে খুশি করার সামর্থ্য তার আছে, তার আছে বিশাল বাজার, তার আছে বিশাল উৎপাদন শক্তি, তার বিশাল অর্থনীতি, তাই না? সে কিন্তু প্রত্যেক দেশকেই খুশি করার ক্ষমতা রাখে, অর্থাৎ প্রত্যেক দেশের সাথেই সখ্যতা বজায় রেখে নিজস্ব যে স্বকীয়তা এটা বজায় রাখতে পারে। তার কিন্তু আসলে কোনো দেশের সাথে খুব বেশি মাখামাখি করে একেবারে তাদের কথা মতো চলতে হবে না, এটা প্রয়োজন পড়ে না। ভারত যদি একটা ছোটোখাটো দেশ হতো, ছোটো অর্থনীতির দেশ হতো, অল্প লোকজন হতো, তাহলে মানে বাংলাদেশের মতো হতো, তাহলে কিন্তু আর এটা পারতো না। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু ওই ব্রেন স্টর্মিং দিয়ে দিলাম। আপনারা একটু জিডিপি গ্রোথ রেটটা দেখবেন স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের, আপনারা দেখবেন যে আমি আসলে কী বললাম। ধন্যবাদ।